হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি প্রায় 7 বছর পর্যন্ত দুবাই ছিলাম। আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম, আর আমার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে সেখানে কাজ করতাম। একদিন একটি সুন্দরী মহিলা আমার কাছে আসে এবং বলে, বাড়িতে থেকে আমার জন্য কাজ করতে পারবে? যদি পারো তাহলে আমি তোমাকে মাসে 1 লাখ টাকা করে দেব। আমি তৎক্ষণাৎ তার এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমার টাকার অনেক প্রয়োজন ছিল। এরপর যখন আমি সেই মহিলার বাড়িতে গেলাম, তখন সে আমাকে যে কাজ করতে বলে সেটা শুনে আমার হুঁশ উড়ে যায়। কারণ সে তো আমাকে, আমার নাম স্বপন। আমি দুবাই যে প্রায় 7 বছর ছিলাম। আমার তখন নতুন বিয়ে হয়েছিল। মা বিয়ের 1 সপ্তাহ পর নানা রকম কথা শোনাতে শুরু করে। বলে যে তোমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা ধার করতে হয়েছে। এখন তোমাকে এই টাকা শোধ করতে হবে, আর বোনের তো বিয়ে দিতে হবে। মা বলল, তোমার বিয়ে এই জন্য আগে দিয়েছি যাতে তুমি বলতে না পারো যে তুমি ছেলে বলে তোমার বিয়ে পরে দিয়েছি। কিন্তু বিয়ে দিয়েছি বলে বুয়ের আঁচলের তলায় বসে থাকবে, কোনো কাজ করবে না, এটা হবে না। বাইরের দেশে যাও, বোনের জন্য পয়সা জমাও। বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে বুকে নিয়ে আলাদা থেকো, যা ইচ্ছে করো, তাতে আমার কোনো সমস্যা নেই। কথাটা ঠিকই ছিল। আমি 2 বোনের একমাত্র ভাই ছিলাম। শুধু যদি সংসার চালাতে হতো তবে আমি কলকাতায় যে কোনো একটা কাজ করে নিতাম। কিন্তু বোনের বিয়েও দিতে হতো, আর বুয়ের খরচ ছিল। সেই জন্য আমি দুবাই চলে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম যে অনেক সহজ হবে কাজ করা। 4-5 ঘন্টা কাজ করার পরেই পয়সা পেয়ে যাব। কিন্তু এখানে এসে মনে হলো নিজের বাড়ির শুকনো রুটিতেই শান্তি আছে। অন্তত মানুষ তো সম্মানের সাথে বাঁচতে পারবে। দুবাইতে থাকার 6 বছর হয়ে গিয়েছিল। আমি এখনো নিজের কাগজপত্র বানাতে পারিনি। আমার কাছে এত টাকা জমা হতো না, যা একটু পয়সা সেটা বাড়িতে পাঠিয়ে দিতাম। এরপরও বাড়ি থেকে বলতো, এই টাকায় ঘর চলছে না। বুয়ের সাথে কথা বললে সে অনেক কাঁদত। এটাই বলতো, বিয়ের মাত্র 1 সপ্তাহ পর নতুন বুকে ছেড়ে চলে গেলে। আর এখন 6 বছর হয়ে গেল, কোনো সন্তানও নেই। আমার এই 6 বছর কিভাবে পার হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছ, আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি ফিরে এলেও তোমাকে ক্ষমা করব না। আমি অনেক চিন্তিত থাকতাম। কোনোভাবেই আমার কাগজপত্র তৈরি হয়ে গেলে, আমি অনেক শিক্ষিত ছিলাম বলে যে কোনো চাকরি করতে পারতাম, যাতে আমার সংসার চলে যায়। আর ফিরে যাওয়া টিকিটের পয়সাও হয়ে যেত। কিন্তু সব সমস্যা কাগজপত্রে ছিল, যার জন্য অনেক পয়সা খরচ হতো। সময় হাত থেকে চলে যাচ্ছিল, কিছুই করতে পারছিলাম না। আমি এত পরিশ্রম করার পরেও ওই এটুকু টাকাও হতো না আমি যতটা কলকাতায় থাকলেও অর্জন করতে পারতাম। কখনো মনে হতো কলকাতায় ফিরে চলে যাই, মজুরের কাজ করে নেব। কিন্তু এখানে থাকব না, কি করব কিছুই বুঝতে পারতাম না। কিন্তু এখানে এমন কেউ আমার চেনা ছিল না যে টিকিটের টাকাটা দিয়ে দেবে যাতে আমি ফিরে যেতে পারি। সবাই ভাবত আমি হয়তো পালিয়ে যাব। এই ব্যাপারে আমার আর কিছুই করার ছিল না। একদিন একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম। রাতের সময় ছিল, ঘরেও যেতে পারছিলাম না, কারণ যে ঘরটা ভাড়া নিয়েছিলাম তার দিতে হবে, আমার কাছে 1 পয়সাও ছিল না। কিছুদিন পর একটা মহিলা সেখানে আসে। মহিলাটা অনেক লম্বা ছিল, দেখতেও অনেক সুন্দরী ছিল। কিন্তু সেই সময় কোনো কিছুই আমার চোখে ভালো মনে হচ্ছে না। সে বলল, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? এখানে কিছু মানুষ ইংরেজি কথা বলতে জানে, তাদের ভাষা আলাদা হলেও তারা ইংরেজি বলতে চান। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার ইংরেজি ভাষা তো অনেক পরিষ্কার। তখন সে বলল, আমি 7-8টা ভাষাতে কথা বলতে পারি। ইংরেজি ভাষা আমার বাবা বলতেন, আর কাজটাই এমন। আমি বললাম, কি কাজ? তখন সে হেসে বলে, তুমি কাজ করবে? কারণ যেভাবে বসে আছো তাতে তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। আর আজকাল যে কোনো সমস্যার সমাধান টাকা। পকেটে টাকা থাকলে মানুষ কখনো এইভাবে বসে থাকে না।
আমি তাকে বললাম, তুমি ঠিক বলেছ, আমার সত্যি টাকার অনেক দরকার, কিন্তু এমন কোনো কাজ পাচ্ছি না যেটা দিয়ে আমার প্রয়োজন মিটবে। মহিলা বলল, আমিও এমন একটা মানুষ খুঁজছি যে সমস্যার মধ্যে আছে। এই সমস্ত লোক অনেক পরিশ্রমী হয়। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমাকে কাজ দেব। আমি বললাম, তুমি তো আমার নামও জিজ্ঞেস পর্যন্ত করনি, তাহলে কি করে কাজ দেবে? সে বলল, এখানেই সব ব্যাপার খুব স্বাভাবিক, কারণ এখানে লোক সোজাসুজি কথা বলে। তোমার নামও জেনে নেব। আমি বললাম, কি রকম কাজ করতে হবে? যদি তুমি আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য বলো, তবে আমি দুঃখিত, আমি আগে একজন লোকের বাড়িতে কাজ করেছি। তারা অনেক অদ্ভুত ছিল, অনেক কাজ করাতো এবং ঠিক করে পারিশ্রমিক দিত না। একজন মহিলা ছিল, সে আমাকে দিয়ে অনেক কাজ করাতো। তারপরেও বাধ্য হয়ে আমি কাজ করতে থাকি। তারপর জানতে পারি সে আমাকে এমন একটা থালায় খেতে দিত যেখানে সে পশুদের খেতে দিত। আমি তখনই কাজ ছেড়ে দিই, আর তখনই ঠিক করি এই ধরনের কাজ আমি আর কখনো করব না। সে হেসে বলল, চিন্তা করো না, এরকম কোনো কাজ নয়। আমার বাড়ির কাজ করার জন্য আগে থেকে ৩-৪ জন কাজের লোক আছে। তোমাকে আমার জন্য কাজ করতে হবে, আমার বাড়ির কোনো কাজ নয়। আমার সাথে তুমি থাকবে, কাজের কথা আমি তোমাকে বাড়িতে গিয়ে বলবো। তুমি চিন্তা করো না। আমি জিজ্ঞেস করলাম, আমি কত টাকা পাব? আমি আগে অনেক জায়গায় ধোঁকা খেয়েছি, সেই জন্য টাকার কথা আগে জিজ্ঞাসা করলাম। তখন টাকার জন্যই তো মানুষ কাজ করে। নিজের পরিশ্রমের টাকা চাইতে লজ্জার কিছু নেই। সময় মতো নিজের পরিশ্রমের টাকা চাওয়া তো ভুল কিছু নয়। সে বলল, আমি তোমাকে মাসে ১ লাখ টাকা দেব। তার এই প্রস্তাবে আমি অবাক হয়ে গেলাম। তখনই হ্যাঁ বলে দিই, কারণ ১ লাখ টাকা তো কম নয়। মাসে ১ লাখ টাকা পেলে আমি বাড়িতে টাকা পাঠিয়েও নিজের খরচের পরেও আমার কাছে অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আমার বোনের বিয়ে ১ বছরের মধ্যেই হয়ে যাবে। তারপরে আমি আমার বাড়ি ফিরে যেতে পারব। আমি তাকে বললাম, আমি তোমার জন্য কাজ করব। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে ঠিকভাবে দেবেন তো? তখন সে বলে, হ্যাঁ, তোমার জন্য এই পয়সা অনেক বেশি, কিন্তু আমার জন্য এই টাকা সামান্য। রাস্তায় যেতে সে আমার নাম জিজ্ঞেস করে আর এটাও জিজ্ঞেস করে আমি কোন দেশের বাসিন্দা। তারপর বলে, চলো ঠিক আছে, আমি তোমাকে ভরসা করি। সে আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেটা ২য় তলা ছিল। ঘরের সাথে একটা বাথরুম ছিল। সে বলল, তুমি এখানে থাকতে পারো। আমি জিজ্ঞাসা করলাম, কাজটা কি? তখন সে বলল, তোমার কাজ অনেক তাড়াতাড়ি তোমাকে বুঝিয়ে দেয়া হবে। তোমাকে নিজের অবস্থান ঠিক করতে হবে। আমি নিজেকে দেখছিলাম, আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার বয়স তো মাত্র ২১ বছর ছিল। এখন আমার বয়স বেশি নয়। আমি ২৬ বছরের একজন ছেলে ছিলাম, কিন্তু অতিরিক্ত চিন্তা করার জন্য আমাকে দেখতে ৩০ বছর বয়সী মনে হতে থাকল। লোকে নিজেদের খেয়াল রাখে, আমি তো ততটাও রাখতাম না। লোকের চিন্তার জন্য অবস্থা খারাপ হয়ে যায়। সে বলল, আগে তোমার পোশাক আর শরীর ঠিক করতে হবে। তোমাকে অনেক সুন্দর দেখতে হতে হবে, কারণ কাজটাই এমন। আমি মনে করলাম হয়তো কোনো পাবলিক ডিলিংয়ের কাজ হবে, কারণ তার জন্য নিজেকে অনেক সুন্দর দেখানো প্রয়োজন, একদম ফিটফাট হওয়া প্রয়োজন। কারণ মানুষের পোশাক দেখেই মানুষ সম্বন্ধে প্রাথমিক ধারণা করা হয়। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। যে মানুষ মাসে ১ লাখ টাকা মাইনে দিচ্ছে, সে যদি বলে ১ পায়ে দাঁড়িয়ে যাও, তবে তুমি ১ পায়ে দাঁড়িয়ে যাবে। ৬ বছরে এই প্রথমবার শান্তিতে ঘুম হল। এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে এক ঘরে ১০ জন ঘুমাতাম। এটা আমরা জানতাম যে কি করে রাত পার করব। এখন আর আমার মাথায় কোনো চিন্তা নেই, পয়সারও কোনো চিন্তা নেই। এতগুলো টাকা দিয়ে আমার তো সব চিন্তা দূর হয়ে যাবে। ৫-৬ মাস পরে আমি আমার বউয়ের সাথে দেখা করতে যেতে পারব। কিন্তু আমি তাদের এখনো এই ব্যাপারে কিছু বলিনি। টাকা পাঠিয়ে দেব আর বলবো ভালো কোনো চাকরি পেয়ে গেছি। তারা এই কথা নিজেরাই বুঝতে পেরে যাবে। আমার বউয়ের বেশি একটা টাকা পয়সা নিয়ে মাথা ব্যথা ছিল না, সে শুধু বলতো, তুমি ফিরে এসো। না জানি আমার বাড়ির লোক তার সাথে কি রকম আচরণ করছে। সেও কিছু বলতো না, আর আমার কাছে এত টাকাও হতো না যে তাকে বারবার ফোন করব। এখান থেকে ফোন করলে অনেক টাকার প্রয়োজন। পরের দিন আমাকে সকালে ঘুম থেকে তুলে দেওয়া হয়। আমার ঘুম ভালো হয়েছিল, সেই জন্য পুরো ঘুম হয়ে গিয়েছিল। সেই মহিলা আমাকে একজন লোকের সাথে দেখা করায়। সে বলে, আজ থেকে আমি তোমার ট্রেনার, আমি তোমাদের দেখাশোনা করব। আমি জিজ্ঞেস করলাম, কেন ট্রেনিং করাবে? কেন? সে বলল, তোমাকে ফিট করতে হবে। মহিলার কথায় আমাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমার চুলের রং পরিবর্তন করে দেওয়া হয়, আমার হাত পা পরিষ্কার করে দেওয়া হয়, আমার দাড়ি পরিষ্কার করে দেওয়া হয়।
আমাকে আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে হলো, কিন্তু ট্রেনার সাহেব আমাকে দিয়ে সারাদিন কাজ করায় আর অনেক নতুন পোশাক এনে দেয়। আমাকে এমনভাবে সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছিল আমি যেন কোনো হিরো, আর আমাকে দিয়ে কোনো নাটকের হিরোর পাঠ করানো হবে। 1 মাসের জন্য আমাকে নিজের খেয়াল রাখতে হবে। আমি সেখানে কাজের লোকদের অদ্ভুত একটা কথা বলতে শুনেছিলাম যে নতুন পাগল যাকে নিয়ে এসেছি সে অনেক সুন্দর এদিক দিয়ে, কিন্তু সেখানকার বলে মনে হয় না বাইরের দেশ থেকে এসেছে। তবেই তো তার কথা এখানে এসেছে। সত্যি কথা বলতে এইসব কথা শুনে আমি একটু ঘাবড়েও যাই। সে কিসের ব্যাপারে কথা বলছিল? তাহলে কি এর আগেও এইভাবে ছেলেদের নিয়ে আসতো? এখনো পর্যন্ত সে আমাকে ঠিক করে বলেনি যে আমার কাজ কি, কিন্তু তাদের কথা শুনে আমার মনে হচ্ছিল যে এখানে ছেলেদের আশায় হতেই থাকে। আমি দেখতে শুনতে ভালো ছিলাম। আমাকে কি জন্য নিয়ে এসেছিল? সে আমার টাকাও ছিল না। সে কি আমাকে বিয়ে করতে চায়? সেই জন্যই আমাকে এত সুন্দর করে সাজানো হচ্ছে। কিন্তু এরকম হলে আমি কখনোই তাকে বিয়ে করব না। সে আমাকে 1 লাখের জায়গায় 5 লাখ টাকা দিলেও না, কারণ আমি বিবাহিত ছিলাম। আমার বউকে আমি কথা দিয়েছিলাম। আমি যদি 6 বছর অপেক্ষা করানোর পর এখন যদি তার সাথে এরকম করি, তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, যা আমি করতে পারব না। এরকম করলে আমার থেকে খারাপ মানুষ আর একটাও হবে না। প্রথমেই আমার জীবনে এত সমস্যা ছিল, কিন্তু আমার মনে হতো না যে সে আমাকে বিয়ে করতে চায়। তার কাছে পৃথিবীর সব জিনিস ছিল, ধনসম্পত্তি, বাড়িঘর ছিল, টাকা পয়সা ছিল। সে কেন রাস্তা থেকে তুলে আনা মানুষকে বিয়ে করবে? একবার দেখে সে আমাকে কেন ভালোবাসবে? আর এরকম তো শুধু ভালোবাসাই হয়। এর মানে আমি ভুল ভাবছিলাম। সে আমাকে সাহায্য করেছিল, তার ব্যাপারে এরকম ভাবা উচিত নয়। সমস্যা দারিদ্রতায়। আমার 6 বছর মনে হতো 20 বছর পার করছি। কিন্তু ভালো পরিবেশে 1 মাস কি করে পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কি হয়ে গেছি? অনেক সুন্দর আর হ্যান্ডসাম দেখতে মনে হচ্ছিল। তাকে ডাকা হলো জিজ্ঞেস করার জন্য যে আমাকে কেমন দেখতে হয়েছে। আমি অনেক দামি পোশাক, জুতা পরেছিলাম, আর আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন মনে হচ্ছিল আমাকে বলা হয়েছে এমনভাবে দাঁড়াতে। ট্রেনার এসে বলল, দেখেছ আমি কি করে দিয়েছি? সে বলে, তোমার উপর প্রথম দিন থেকেই ভরসা ছিল, তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে মনে হচ্ছে। ট্রেনার বলে, তোমার তো হীরের চোখ, তুমি হীরে ঠিক চিনে নেবে। কিন্তু সে বলে, হীরের রাস্তা দেখানোর লোক তো তুমি। আর তারপর সে বলে, এখন বলো কি মনে হচ্ছে, কতদূর চলবে? তখন সে বলে, কম করে 10,000 তো হবেই 1 সপ্তাহের জন্য। তখন সে বড় দাঁত বের করে হেসে দিল। তখন সেই লোকটা বলে, 1 সপ্তাহের না, রাতের জন্য 10,000 হবে। তারপর তারা একসাথে হাসতে থাকে। আমি বললাম, এখন তো অন্তত আমাকে আমার কাজ বলে দাও। তখন বলল, এখন তোমাকে কাজ বুঝতে হবে না, কাজ পরে করতে হবে, তুমি তৈরি হয়ে যাও। আর ট্রেনারকে বলল, তাকে ভালো পোশাক দাও, যাতে তাকে দেখতে আরও ভালো দেখায়। ও সন্ধেবেলা আমাকে আবার তৈরি করে দেওয়া হলো, আর একটা বড় মলে নিয়ে যাওয়া হলো। সেখানে ছেলেমেয়েরা আমাকে এমনভাবে দেখছিলেন যেন আমাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তার কারণ আমার পোশাক আর জুতা ছিল, যেটা অনেক দামি ছিল। আর দ্বিতীয়ত আমার সাথে 2 জন গার্ড ছিল, তারাও আমার সাথেই চলছিল। যে আমার গার্ড হিসেবে ছিল সে আমার হাতে একটা জাম রঙের রুমাল দিয়ে দিয়েছিল। আমি বললাম, এটা কি? তখন সে বলল, এটা হাতে ধরে রাখতে হবে, এমনভাবে ধরে রাখতে হবে যাতে সবাই দেখতে পায়। আমি বললাম, কেন? এটাই কি আমার কাজ? তখন সে বলে, তুমি ব্র্যান্ডের পোশাক পরেছ, আমি চাই লোকেরা তোমার দিকে দেখুক, জিজ্ঞাসা করুক কোথা থেকে এই পোশাক কিনেছ। এইভাবে তার প্রচার হবে, আর সবাই সেখান থেকে পোশাক কিনবে আর আমাদের দোকানের কথা জিজ্ঞেস করবে। আর এইভাবেই দোকানদার আমাদের টাকা দেবে। সেই টাকা দিয়ে আমরা তোমাদের মাইনে দেব। তোমাকে রোজ নতুন পোশাক পরে মলে আসতে হবে, যেন সবাই মনে করে তুমি অনেক বড় লোক। এই জন্য আমরা তোমার জন্য নকল বডিগার্ড এনেছি। এখন আমি কাজের ব্যাপারে বুঝতে পারছিলাম। আমি বললাম, এটা তো অনেক ভালো আর সোজা কাজ। মলের ভিতরে এসি দেওয়া ছিল। আমি তৈরি হয়ে 1 ঘন্টার জন্য ঘুরে এত টাকা পাওয়া যাচ্ছিল। আমার তো ভাগ্য খুলে গিয়েছিল। আমি তো অনেক ভালো কাজ পেয়ে গেলাম। মেয়েটি এসে বলে, কাজ কেমন মনে হচ্ছে? আমি তার গুণগান করতে শুরু করে দিই। আমি বললাম, তুমি আমাকে অনেক ভালো কাজ দিয়েছ। এই কাজে তো একদমই পরিশ্রম নেই, এত পয়সা পাওয়া যাবে। তুমি তো আমার জন্য ভগবান হয়ে এসেছ, আমার সমস্যা এত সহজে সমাধান করে দিলে। আমি কি তোমার এই ঋণ শোধ করব জানি না।
আমার কোনো অসুবিধা নেই। সে বলে, তুমি তোমার বাড়ির নাম্বার দিয়ে দাও, আমি তোমার বাড়িতে আগে কিছু টাকা পাঠিয়ে দেব, কম করে অন্তত 50,000 টাকা। আমি বললাম, ভাবলাম তবে তো বাড়ির লোক অনেক খুশি হবে। আমি তাকে নিজের ঘরের ঠিকানা বলে দিলাম আর নাম্বারও। সে টাকা পাঠিয়ে দিল, যেটা তারা কিছুদিন পর পেয়ে যাবে। আমি অনেক বেশি খুশি ছিলাম, আমার মুখে হাসি চলে এলো, আর আমি স্টাইল করে সেখানে থাকতে থাকলাম। আমি অশিক্ষিত ছিলাম না, আমার কাছে এটা কোনো নতুন ব্যাপার ছিল না। আমি কলকাতাতেও ভালোভাবে থাকতাম, হয়তো তো এত দামি পোশাক পরতাম না। আমি এইভাবেই চলছিলাম। হঠাৎ একটা মহিলা এসে আমার হাতে রুমালের এক অন্য টুকরো নিয়ে আমাকে বলল, চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? তখন সে বলল, চলো। কি এখন ইংরেজিতে কথা বলছিল। 6 বছরে ইংরেজিতে কথা বলা শিখে নিয়েছিলাম আমি, কিন্তু সেই মহিলা যেভাবে কথা বলছিল সেটা আমার বোঝার বাইরে। সে এক হাত ধরে আমাকে তার সাথে এমনভাবে নিয়ে যেতে শুরু করে যেন সে আমাকে নিয়ে গেছে। ট্রেনারও পিছন থেকে সরে গিয়েছিল এবং সেগুলোতেও চিন্তার কোনো কারণ নেই। সে আমাকে তার গাড়িতে নিয়ে এসে বলে, চলে যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলে, তুমি হাতে জাম রঙের রুমাল নিয়ে দাঁড়িয়েছিলে, তুমি জানো না আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? জাম রঙের রুমাল হাতে কেন তুমি ধরেছিলে? আমি বললাম, মানে কি? তখন সে আমাকে একটা কথা বলে যে যখন আগেকার দিনে মেয়েদের কেনা হতো তখন তাদের হাতে জাম রঙের রুমাল দিয়ে দেয়া হতো, আর এই নিয়ম পরে চলে আসছে, আর আজ তাদের ইচ্ছে পূরণ করা হয়। তার হাতে রুমাল চিহ্ন হিসেবে ধরিয়ে দিয়ে, সেটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, জাম রং মানে আমি সেই জিনিসের জন্য ইশারা করছি, আর আমি এই কাজের জন্য রাজি। কথা শুনে আমার মনটা কেঁপে ওঠে। সেই জন্য সেই মহিলা আমাকে ধরে আমার পোশাক ঠিক করায়। আর সে যখন ট্রেনারকে বলেছিল যে 1 রাতের জন্য 10,000 টাকা দিবে, তখন তারা এই ব্যাপারে কথা বলেছিল। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি এখানেই কাজ করি না। তখন সে আমাকে অনেক খারাপ কথা বলে, আর এই কাজ যখন করবেই না তখন এরকম পোশাক পরে এসেছ কেন? আমি তখন সেখান থেকে এত দূরে পালিয়ে যাই যাতে সেই মহিলা আমাকে ধরতে না পারে। পরে সে আমার আর কোনো খোঁজখবরও নেয় না। তারপর আমি একজন ভালো মানুষকে পাই, তাকে সবকিছু বলি। সে আমাকে অনেক সাহায্য করে আর বলে, আমি তোমাকে দেশে ফেরত পাঠাতে পারি, কারণ আমি প্রতি মাসে গরিবদের পয়সা দিই, আর আমি এইভাবেই লোকের সাহায্য করি। সেই মানুষের ভগবান ভালো করুক, তিনি আমাকে দেশে ফেরত পাঠিয়েছিলেন। আমি ফিরে এসে নিজের মা বোন আর বুয়ের সাথে দেখা করে আমি অনেক শান্তি পাই। আমার এই কথা ভেবে অনেক খুশি হই যে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। যে টাকা সেই মহিলা পাঠিয়েছিল সেই পয়সাটা আমার বাড়ির লোক ব্যবহার করেনি। আমি ভাবি যে এখানেই কাজ করব, সেই পয়সা দিয়ে আমি কাজ করা শুরু করে দিই। আমরা গরিব লোক, আমাদের এটুকু সমস্যা, অনেক সমস্যা বিদেশে থেকে চলে এসে ভাবতে থাকি না জানি কি হবে, কিন্তু সবার মালিক একমাত্র উপরওয়ালা। সহজেই আমার বোনের বিয়ে হয়ে গিয়েছিল, আমাদের সন্তান হয়েছিল। 4-5 বছর অনেক কষ্ট করে পার হয়েছে, কিন্তু এখন জীবন ভালো হয়ে গেছে। আমি ভাবতে থাকি জীবনের 7 বছর সমস্যায় পার করছি আর নিজের বুকেও অপেক্ষা করিয়েছি। আমি এটা বলছি না যে কেউ বিদেশে যেও না, কিন্তু এইসব কথা মাথায় নিয়ে যাও, কারণ সেখানে তোমার সাথে যা খুশি হতে পারে। আমি শিক্ষিত ছিলাম, কিন্তু তারপরেও এই পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়েছিলাম। আবার বাইরে যাওয়ার কথা চিন্তা করেছিলাম, কিন্তু এখন আমার জীবনের সবকিছু ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সবকিছু ঠিক করে সুখে সংসার করতে থাকি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।